হ্যালো বাচ্চারা, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ক্লাসগুলো আমরা কেন করব এই কথাগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখান থেকে আইডিয়া নেওয়া সুবিধা হবে যে কি টাইপের কোশ্চেনগুলো প্রিলিমিনারিতে আসে। আমরা ম্যাক্সিমাম টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সময় কি করি, অনেক জটিল জটিল কোশ্চেন সলভ করি, অনেক বিস্তারিত অনেক কিছু পড়ি, বাট প্রিলিতে তো এত কিছু আসে না, প্রিলিতে তো এত ডিসক্রাইবিং জিনিসপত্র আসে না। তো সেক্ষেত্রে অনেক সহজ সহজ জিনিস আছে যেগুলো আমরা হয়তো জটিল জিনিস পড়তে গিয়ে টাইম পাই না বা ইগনোর করি। তো এই জিনিসটা যাতে না করি সেই জন্য আমাদের এমসিকিউ ক্লাসগুলা এক নজর দেখে রাখলে বেটার। আর আরেকটা জিনিস, যারা অনেকেই হচ্ছে শুরু থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো বাট হচ্ছে তোমরা করতে পারো নাই, মার্কসের জন্য হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, তো তাদের জন্য এখন অপশন কি? অপশন হচ্ছে সিকেরুয়েট আর হচ্ছে এইদিকে ঢাবি। সো তাদের জন্য এই ক্লাসগুলা ডেফিনেটলি ইফেক্টিভ হবে। আর ওভারঅল সবার জন্য বললে একবার দেখে রাখলে বেটার, কারণ এখানে অনেক কিছুই আছে, অনেক সহজ জিনিস আছে যেগুলো আমরা ইগনোর করে যাই যে আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি এইগুলা কেন পড়বো, কিন্তু দিন শেষে পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, জটিল জিনিস আসবে, কঠিন জিনিস আসবে, সেটা কত পার্সেন্ট? 20%, 10%, বাট বাকি জিনিসগুলা অ্যাজ ইউজুয়াল তুমি এতদিন যা পড়ছো তাই। তো এতদিন যা পড়ছো ওই জিনিসগুলোকে ইগনোর করা যাবে না, হোয়াটএভার। তো আমরা চলো আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে গুণগত রসায়ন নিয়ে। অল্প কিছু কোশ্চেন নিয়ে আমরা আইডিয়া দেখবো যেখান থেকে কি টাইপের কোশ্চেন আসে, আর কিছুই না। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি। শুরুতেই পরমাণু ও পরমাণুর কণিকা। প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করে? প্রোটন, এগুলা হয়তো অনেক আগের কোশ্চেন, 13-14 সালের কোশ্চেন। প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করে? তো প্রোটন কোথায় অবস্থান করে ভাইয়া? প্রোটন অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসে। এই কোশ্চেনটার বিশেষত্ব কি? তারা ইংরেজিতে অপশন দিছে, আর কিছুই না। হ্যাঁ, তো কোথায় অবস্থান করে? যে এই যে ইন দা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। কে কে? প্রোটন আর নিউট্রন, এই দুইজন। জেড এ এন, এদের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এরা কারা? জেড কে? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা। এ কে? এ হচ্ছে ভর সংখ্যা, ভর। আর এন কি? এন হচ্ছে নিউট্রন সংখ্যা, তাই তো? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। আচ্ছা, তো একটা পরমাণুর ভর, টোটাল ভর কোথায় অবস্থান করে? ম্যাক্সিমাম ভর অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। তাহলে আমরা যদি ভরের কথা চিন্তা করি, এই হচ্ছে ভর, এইটা ইকুয়াল টু কি? নিউক্লিয়াসের যে ভর। এখন নিউক্লিয়াসে কে থাকে ভাইয়া? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন। তো প্রোটন সংখ্যাটাই কি? পারমাণবিক সংখ্যা, তার মানে জেড। আর কে থাকে? আর থাকে হচ্ছে নিউট্রন থাকে, নিউট্রন সংখ্যা, সেটা কোনটা? এন। তাহলে এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু হবে জেড প্লাস এন। এ ইকুয়াল টু হবে জেড প্লাস এন, ঠিক আছে? এইটা তাহলে আমাদের অপশন হচ্ছে জেড প্লাস এন। কোথায় আছে? এই যে 1 নম্বরে, এ ইকুয়াল টু জেড প্লাস এন। ওকে, নিম্নের কোনটিতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? নিউট্রনের তুলনায়, হ্যাঁ আমরা জানি পরমাণুতে যেখানে এক্সেস ইলেকট্রন থাকে, অর্থাৎ তুমি যদি এক্সট্রা কোনো ইলেকট্রন অ্যাকসেপ্ট করো সেখানে ইলেকট্রন সংখ্যাটা কি হয়? বেড়ে যায়। তো আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, এগুলাতে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এত কিছু হিসাব করার দরকার নাই। এই যে অক্সিজেনের উপর কয়টা মাইনাস আছে? 2টা মাইনাস আছে, এক্সট্রা ইলেকট্রন ডেফিনেটলি এখানে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে এটা। কেমিস্ট্রিতে মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে এক্সেস অফ ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন আছে। আর প্লাস মানে হচ্ছে কি? ইলেকট্রন ডেফিসিয়েন্সি, তাই না? যেখানে ইলেকট্রন কমতি আছে, ঘাটতি আছে। সিম্পল জিনিস এইগুলা, এগুলো নিয়ে অনেক চিন্তা করে সময় নষ্ট করার দরকার নাই। নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? অর্থাৎ এগুলার যেই প্রত্যেকটার যে ইলেকট্রন সংখ্যা, এগুলো আমরা হিসাব করব, আর কিছুই না। তো প্রথমটাতে আসি, কার্বন মনোঅক্সাইড। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। আর অক্সিজেনের 8, টোটাল কত? 14। এর সাথে অপশন কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? 7। 2টা আছে, তাহলে 2 × 7 কত? 14। আমাদের পরবর্তী অপশনে যাওয়ার দরকার নাই, 1 নম্বরে মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেন, কারণ এই দুইটাতে কি আছে? দুইটাতেই সমান সংখ্যক ইলেকট্রন আছে। পি মৌলের পারমাণবিক ভর 31। ওকে, এটা হচ্ছে আমার পি মৌল, পারমাণবিক ভর 31। আর এবং পারমাণবিক সংখ্যা 15। পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। বলছে মৌলটির নিউক্লিয়াসের মধ্যে কয়টি নিউট্রন আছে? আমরা যদি এই কোশ্চেনটার দিকে তাকাই,
এই কোশ্চেনটার দিকে তাকাই, আমার এই যে নিউট্রন সংখ্যা, এটা আমরা কিভাবে বের করতে পারবো? ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে, ভর থেকে, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো n ইকুয়াল টু a মাইনাস জেড। মানে আমি যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে এইখানে নিউট্রন সংখ্যা কত আছে? নিউট্রন সংখ্যা আছে n ইকুয়াল টু 31 মাইনাস 15, তার মানে 16। কত আছে? 16। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 16। নিচের কোনটি মিথ্যা? আচ্ছা, বলছে ক্যালসিয়াম 3 প্লাস ক্যালসিয়াম 2 প্লাস এর প্রোটন সংখ্যা সমান। যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা কোনো চেঞ্জ আসবে না। তুমি যদি নাইট্রোজেনের ভর সংখ্যা বলো, ইসের কথা বলো, এদের নিউট্রন সংখ্যা বলো, এটা বলো সেটা বলো, নাইট্রোজেন যতদিন নাইট্রোজেন আছে, নাইট্রোজেন উচ্চারণ করলে তার পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেন উচ্চারণ করলে তার পারমাণবিক সংখ্যা 8, এটা কোনোদিন চেঞ্জ হবে না। উপরে প্লাস মাইনাস ইলেকট্রন নিউট্রন এটা সেটা ভর সংখ্যা অনেক কিছু চেঞ্জ হইতে পারে, বাট পারমাণবিক সংখ্যা অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি যখনই ক্যালসিয়াম উচ্চারণ করছো তার যে পারমাণবিক সংখ্যা এটা কোনোদিন চেঞ্জ হবে না, তার যে প্রোটন সংখ্যা কোনোদিন চেঞ্জ হবে না। ক্যালসিয়ামের কত? 20। তুমি 20 লিখলে এটা ক্যালসিয়াম, তুমি যদি পারমাণবিক সংখ্যা 20 লিখো এটা ক্যালসিয়াম মাস্ট, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে অক্সিজেন অণুতে, তাহলে এটা কারেক্ট, এটা আমাদের কোনো নাই, এটা ঠিক কথা বলছে। বলছে কোনটি মিথ্যা? হ্যাঁ, তো এটা অবশ্যই সত্য। তারপরে অক্সিজেন অণুতে দুটি সমযোজী বন্ধন আছে। অক্সিজেন অণুর কি দ্বিবন্ধন না? অক্সিজেনের এই যে দ্বিবন্ধন এটা কি? সমযোজী বন্ধন, তাই না? তার মানে এইটাও ঠিক আছে, কারেক্ট বলছে। আয়রন 2 প্লাস ও আয়রন 3 প্লাস আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে। আয়রন 2 প্লাস ও আয়রন 3 প্লাস। আচ্ছা ভাইয়া, এই যে আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস, আয়রনের কত? 26, ঠিক আছে। তো আয়রন 2 প্লাস মানে কি? 2 প্লাস মানে হচ্ছে সে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, দুইটা ইলেকট্রন নাই হয়ে গেছে, গন। এখানে দুইটা ইলেকট্রন নাই, কম আছে। আর আয়রন 3 প্লাস, আয়রন 3 প্লাস মানে হচ্ছে এখানে তিনটা ইলেকট্রন নাই হয়ে গেছে, কম হয়ে গেছে। তার মানে 26 থেকে যদি তুমি দুইটা ইলেকট্রন বাদ দাও, এখানে আছে কয়টা? এখানে আছে 24টা। আর এখানে তুমি যদি 26 থেকে তিনটা বাদ দাও, আছে কয়টা? 23টা। তার মানে এই দুইটার ইলেকট্রন সংখ্যা সমান না। তো আমাদেরকে কি বলছে যে নিচের কোনটি মিথ্যা? ওরা বলছে ইলেকট্রন সংখ্যা নাকি সমান আছে, তাহলে এটা মিথ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, আইসোটোপ, আইসোবার ও আইসোটোন। কোন মৌলসমূহ পরস্পরের আইসোটোন? এই যে টোন মানে কি? এই যে নিউট্রন সংখ্যা সমান, তাই না? নিউট্রন সংখ্যা সমান হইতে হবে। আমরা যদি বি নাম্বার অপশনটা দেখি, তুমি বি নাম্বারে দেখো নিউট্রন সংখ্যা যদি আমরা বের করি, কে কে আছে? এখানে আছে সিলিকন, সিলিকনের কত? 14 30, তাই না? 14 30। তারপরে আছে ফসফরাসের হচ্ছে 15 31। এরপর আছে সালফার 16 32। তো ভাই আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে কত? 16। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 16। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 16। প্রত্যেকটাতে আমার নিউট্রন সংখ্যা সমান আছে, তার মানে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। নিউট্রন সংখ্যা সমান থাকলে সেটা কি? সেটা হচ্ছে আইসোটোন। কোন দুটি পরমাণু পরস্পর আইসোবার কি? যাদের ভর সংখ্যা সমান। তো তুমি দেখো এখানে এই যে 64 এইটার ভর সংখ্যা সমান, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? নির্দ্বিধায় আমরা বাকি কিছু চেক না করে বলে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের আইসোবার। নিম্নে কোন যুগল একে অপরের আইসোবার? এদের মধ্যে কোনটা একে অপরের? দেখো বুয়েট প্রিলি 23-24 বই একদম লেটেস্ট কোশ্চেন। তো আমি কেন এই ক্লাসগুলোর কথা বলি, কারণ এখানে এরকম সিলি অনেক কোশ্চেন আসবে, এগুলো তোমরা এমনিও পারবা, বাট আমি কেন বলি যে দেখলে মাথায় থাকলো যে না এই টাইপের কোশ্চেনও আসে, তাহলে ওই যে ভয়টা, আরে বুয়েট প্রিলি মানে তো আমি তো শেষ, এই ভয়টা যেন কাজ না করে। এমনিতেই তোমরা অনেক পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে দিয়ে ভয় অলরেডি কমে যায়, বাট তারপরে যেটা ফাইনাল পরীক্ষা ওইখানে একটা ভয় কাজ করবে। তুমি যত বড়ই তুমি বিভিন্ন জায়গায় ফার্স্ট হয়ে বেড়াইতেছো, বাট যেদিন বুয়েট প্রিলি, যেদিন সকালবেলা তুমি বসবা, বা তুমি ঢাবির পরীক্ষা, সিকিউরিটি পরীক্ষা, ওই পরীক্ষা যখন বসবা একটা নার্ভাসনেস কাজ করবে, ডেফিনেটলি করবে, ঠিক আছে। আমরা এই যে অনলাইনে এত কথাবার্তা বলি, এত কিছু বলি, যে আমার যেদিন বিসিএস এর ভাইবার দিন আমি বসছি, ওই দিন আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ হচ্ছে আমি। কেন এটা মনে হয়েছে? কারণ তুমি যত বড়ই সাহসী হও না কেন, যত কিছুই করো না কেন, যেটা তোমার মেইন ফোকাস, যেটা তোমার ড্রিম,
ওই জায়গার জন্য তুমি যখন বসবা একটু নার্ভাসনেস কাজ করবেই, এটা স্বাভাবিক, স্বাভাবিক, এটা তোমার দোষ না, এটা তোমার দোষ না, এটা বায়োলজিক্যাল, হয়, সবারই হয়। আচ্ছা, তো সেই জন্য কি করতে হবে, আমাদের এই জিনিসগুলো একটু নিজে নিজে সলভ করতে হবে। ওকে, তাহলে আসো, এইখানে কি বলছে যে নিচের কোনটি আইসো বার, বার মানে কি, বার মানে ভর সংখ্যা সমান হইতে হবে, তাই তো? তো দেখো তো কোথায় ভর সংখ্যা সমান আছে, ওই যে 3 নাম্বার অপশনে ভর সংখ্যা সমান, তাহলে এটা আমাদের आंसर। প্রকৃতিতে অক্সিজেনের 3টি আইসোটোপ বিদ্যমান, 3টি আইসোটোপ বিদ্যমান। ওকে, কি কি বলছে, যাদের ভর যথাক্রমে 16, 17, আরেকটা কত 16, 17 এবং 18, এই যে এটা, এবং পরিমাণ যথাক্রমে 99.6%, 0.037% এবং 0.203%। ওকে, এবার বলছে যে অক্সিজেনের পারমাণবিক ভর কত। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইকুয়াল টু কি, এই যে প্রাচুর্যটা আছে এবং যে ভরটা দেওয়া আছে, যে যাদের ভর কত দেওয়া আছে 16, 17, 18, এই ভর ইনটু যে পার্সেন্টেজটা দেওয়া আছে, পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100, ভর ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। তাহলে ভর কত দেওয়া আছে ভাইয়া, ভর দেওয়া আছে একটা আছে 16, এটার পার্সেন্টেজ কত, 16 পার্সেন্ট হচ্ছে 99.76%, 99.76 যোগ আরেকটা দেওয়া আছে কত 17 ইনটু এটা পার্সেন্টেজ কত দেওয়া আছে 0.037 যোগ আরেকটা পার্সেন্টেজ কত দেওয়া আছে, ভর দেওয়া আছে 18, পার্সেন্টেজ দেওয়া আছে 18 ইনটু পার্সেন্টেজ হচ্ছে 0.203 ডিভাইডেড বাই 100। এখন এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার, যেটা হবে সেটাই তোমার ওইখানে অপশনে থাকবে, ঠিক আছে? ওকে, নিচের কোনটি অক্সিজেন আইসোটোপকে, নিচের কোনটি অক্সিজেন আইসোটোপকে এই যে নাইট্রোজেন এই আইসোটোপে রূপান্তর করে? আচ্ছা, তুমি এই যে অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেন 814 এটা থেকে তোমার কি বানাইতে হবে, এটা থেকে বানাইতে হবে তোমার নাইট্রোজেন 714। এখন তোমাকে বলছে এই অক্সিজেন থেকে বানাইতে হবে, তো বলছে নিচের কোনটি এই অক্সিজেন আইসোটোপকে নাইট্রোজেন আইসোটোপে পরিণত করে। এখন উপরে দেখো ভাই, উপরে এটাও 14, এটাও 14, নিচে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে কি 7, তাই না? এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7। এখন এখানে আমরা দুই ভাবে যাইতে পারি, একটা হচ্ছে আমরা যদি পজিট্রন এটা থেকে যদি পজিট্রন বিকিরিত হয় অক্সিজেন থেকে, তাহলে পজিট্রন মাইনাস করবো আমরা। পজিট্রন জিনিসটা কি, পজিট্রন জিনিসটা হচ্ছে ইলেকট্রন উপরে 0 নিচে +1, এই যে এটা। তাহলে এই জিনিসটা তুমি যদি মাইনাস করো, এখান থেকে বিকিরণ করো, চলে যায় অক্সিজেন থেকে যদি বিকিরিত হয়, তাহলে এই অক্সিজেনের নিচে দেখো, নিচে -1, 8 থেকে যদি 1 যায় কত থাকে 7। আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে বিটা রে যদি আমরা এইখান থেকে অক্সিজেনের সাথে যোগ করি, বিটা মানে কি, এই যে যোগ বিটা যদি দিই, বিটা জিনিসটা কি ভাইয়া, বিটা জিনিসটা হচ্ছে এই যেটা অক্সিজেন উপরে ইলেকট্রন উপরে 0 নিচে -1, এইটা। তো তুমি যদি এটা দেখো, এটা মানে কি, উপরে 0 মানে উপরে 14 থাকবে, নিচে -1, এটা যদি যোগ করো, বিটাটা যদি তুমি যোগ করো আর পজিট্রনটা যদি তুমি বিয়োগ করো, এটা কি, এটা হচ্ছে পজিট্রন। তাহলে বিটা যদি তুমি যোগ করো তাহলে সেটা নাইট্রোজেন হয়ে যাবে, হ্যাঁ, নিচে -1 হবে, এই যে নিচে -1, এটা কি, এটা বিটারে, ঠিক আছে? আর পজিট্রন যদি তুমি বিয়োগ করো, অর্থাৎ এটা থেকে বিয়োগ হবে, বিকিরিত হবে, তখন সেটা কি, সেটাও তোমাকে নাইট্রোজেন পর্যন্ত নিয়ে যাবে। এখন আমরা এখানে অ্যান্সার কোনটা দিব? তো নরমালি আমরা এই যে তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি, যে আলফা বিটা গামা ইত্যাদি বিকিরিত হয়, তাই না? তো বলছে কোনটা এই আইসোটোপকে এটা বানাবে, তো এই ঘটনাও ঘটতে পারে, এই ঘটনাও ঘটতে পারে, বাট আমরা নরমালি বিকিরণটা নিব। তো এখানে তাহলে কি হবে, যে পজিট্রন যদি এখান থেকে মাইনাস হয়, এই পজিট্রনটা এখান থেকে অক্সিজেন থেকে মাইনাস হলে সেটা নাইট্রোজেন আইসোটোপে পরিণত হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার দিব হচ্ছে আমরা পজিট্রন, ঠিক আছে? নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় X কোন কণা,
এক্স। আচ্ছা একটু দেখো তো ভাইয়া, উপরে কি আছে 14 14, হ্যাঁ নিচে কি আছে 6 আর এই পাশে 7। এখন নিচে এমন একটা জিনিস লাগবে যেটা এখানে যোগ হওয়া সত্ত্বেও নিচে 1 কমে যাবে, মাত্র আমরা যেটা বলছি দেখো, এই যে নাইট্রোজেন 14 আর হচ্ছে 7, হ্যাঁ এখন আমার এমন একটা জিনিস লাগবে যেটা থেকে আমরা কি পাবো, কার্বন 6 আর হচ্ছে 14। এখন এখানে যে এক্সটা কি হওয়া লাগবে, এক্সটা হওয়া লাগবে যেটা নিচে 0, সরি নিচে -1 অর্থাৎ যোগ হিসাবে আছে। তাহলে এখানে আমি কি যোগ করবো, এখানে যোগ ওই যে আমার বিটারে যেটা, অর্থাৎ ইলেকট্রন 0 -1, এটা কি, এটা হচ্ছে বিটারে, বিটারে এই যে একটু আগে আমরা যেটা দেখে আসলাম, এই যে এটা বিটারে, ঠিক আছে। তাহলে এই বিটারেটা যদি যোগ করি তাহলে এই 7 - 1 যোগ হইলে কত হয়েছে 6 হয়ে যাবে। আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে বিটা পার্টিকেল, এই যে বিটা পার্টিকেল, বিটা কণা। ওকে ঠিক আছে। আচ্ছা বিক্রিয়াটি সম্পূর্ণ করলাম। উপরে কি আছে 27 আর 4 কত 31, এখানে আছে কত 30, তাহলে এমন একজনের লাগবে যার উপরে 1। আচ্ছা নিচে আছে 13 আর 2 15, এখানে কত আছে 15, তাহলে এমন একজন লাগবে যার নিচে 0। তো নিচে 0 উপরে 1, এটা কে, এটা হচ্ছে নিউট্রন, নিউট্রন। তাহলে ওই যে দেখো আমাদের 1 নাম্বার অপশনে আছে নিউট্রন, ঠিক আছে। এইভাবে যোগ বিয়োগগুলো করে বসায় দিবা, আর কিছুই না। আচ্ছা এমিট 1 বিটা রে, আচ্ছা দেখো এই যে 24-12 ম্যাগনেসিয়াম, এটাকে বলতে এমিট 1 বিটা রে। এমিট মানে কি, এটাকে বের করে বিকিরণ করে দিবা। 1 বিটা রে মানে একটা বিটারেকে মাইনাস করতে বলছে, এমিট মানে কি বের করে দেওয়া, বিকিরিত করে দেওয়া। তাহলে এই এমিট হচ্ছে বিকিরণ হবে, বিটারে বিকিরণ হবে মানে মাইনাস হবে। তাহলে এখান থেকে তুমি মূলত কি করবা, এখানে তুমি করবা হচ্ছে মাইনাস বিটারে, মাইনাস বিটা। এই বিটাটা কি, বিটা হচ্ছে যে ইলেকট্রন উপরে 0 নিচে -1। তাহলে ভাই এই মাইনাসে মাইনাসে কি হবে, মূলত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না। তাহলে এখানে আমরা প্রোডাক্টটা কি পাবো, প্রোডাক্টটা পাবো হচ্ছে এই উপরে 24 ঠিক থাকবে আর নিচে 12 আর মাইনাসে মাইনাসে কি প্লাস 13, 13 কার 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এই ম্যাগনেসিয়ামটা হয়ে যাচ্ছে কি অ্যালুমিনিয়াম। তো তাহলে যে এক্সটা কি, এই এক্স হচ্ছে এই যে এটা অ্যালুমিনিয়াম, 24 আর হচ্ছে 13 এটা। এবার বলছে এমিট 1 আলফারে, এমিট 1 আলফারে। তো আলফারে যদি তুমি দাও, আলফা মানে কি হিলিয়াম, এমিট মানে কি আবারও বের করে দিতে বলছে, হ্যাঁ বিকিরণ। এখানে 4 নিচে 2, তাহলে কত, উপরে 24 থেকে 4 গেলে থাকে কত 20, আর নিচে 13 থেকে 2 গেলে 11, 11 কার 11 হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়াম 11 উপরে 20 আছে অ্যান্সার, এই যে ডি নাম্বার 11 20, ঠিক আছে। ওকে এই জিনিসগুলো যখন মুখে মুখে করবা তখন আমি তো লিখছি, এটা লেখার প্রয়োজন নাই, মুখে মুখে করে অ্যান্সার দিয়ে দিবা 30 সেকেন্ডে। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে পি বের করতে বলছে, পি। আচ্ছা দেখো ভাইয়া এখানে এমটা কি হবে, আমি এটা থেকে যদি একটা আলফারে বাদ দিই, আলফা বাদ দিলে এখানে থাকে কত, এখানে থাকতে হচ্ছে আমার আলফা মানে কি উপরে 4 নিচে 2, তাই না, উপরে 4 নিচে 2। তো উপরে 234 থেকে যদি 4 যায় তাহলে কত, তাহলে হচ্ছে 238 থেকে 4 গেলে 234, আর নিচে থাকবে কি, নিচে হচ্ছে 92 থেকে 2 গেলে 90। এটা হচ্ছে আমার এম, আমাদের সবগুলা বের করার দরকার নাই, শুধু ফাইনালটা দেখবো পি কি হয়। এরপর আসো এনে কি পাচ্ছি আমরা, এনে হচ্ছে একটা বিটারে বাদ দিতে বলছে, বিটারে মাইনাস করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচে 1 প্লাস বাড়বে, তাই না। এই যে দেখো বিটা যখন আমরা মাইনাস করি তখন নিচে 1 বেড়ে যায়। তো যদি নিচে 1 বাড়ে এটা কি হবে, আমার এনটা কি হবে, এনটা হবে উপরে 234 ঠিক থাকবে আর নিচে হয়ে যাবে 91। এরপর হচ্ছে আবার বিটারে, ওতেও আমরা কি করব, ওতেও আমরা বিটারে আবার বের করব। তার মানে উপরে 234 ঠিক থাকবে, নিচে আবারও কি হবে 1 বেড়ে যাবে 92। এরপরে বলছে আমাদের পি তে কি বলতে বলছে, আলফারে বিয়োগ দিতে বলছে, অর্থাৎ এটা থেকে তুমি বিয়োগ দিবে হচ্ছে আলফা, উপরে 4 বিয়োগ দিবা আর নিচে, উপরে 4 বিয়োগ দিবা আর নিচে কত 2, হিলিয়াম 4 2, তাহলে কত থাকবে, নিচে থাকতেছে 90 আর উপরে থাকতেছে 4 বাদ দিলে 230, তাহলে 230 আর হচ্ছে 90। ওস্তাদ হচ্ছে
থোরিয়াম। এই যে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে হিসাবগুলো করলেই হচ্ছে, প্যারা নেই। ওকে, নেক্সট আবার সেম কোশ্চেন, যে এই বিক্রিয়ায় তুমি কিউ বের করবা। তো একটা একটা করে আমরা হিসাব করি। এই দেখো এগুলা এবার আর আমি কন্টিনিউয়াস হিসাবে যাব না, সবগুলা লিখবো না, মুখোমুখি হিসাব করি। দেখো 238 থেকে যদি আলফা বাদ দেয়, আলফা বাদ দেওয়া 4 বাদ দাও, তাহলে উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে হচ্ছে 234 আর নিচে হচ্ছে 90। এরপর আসো বিটারে বাদ দিলে উপরে 234, নিচে হচ্ছে 91। আবার বিটারে বাদ দিলে উপরে 234, নিচে কত? 92। আবার আলফারে বাদ দিলে উপরে 230, নিচে 90। আবার আলফারে বাদ দিলে উপরে 226, নিচে 88। ব্যাস, শেষ। ঠিক আছে, তাহলে উপরে 226, নিচে 88। ওই যে দেখো অপশনে আছে রেডন, হ্যাঁ সরি রেডন না, রেডিয়াম। রেডিয়াম কত? 226 আর 88। তো আমরা যখন এক্সাম হলে করবো, এক্সাম হলে সব ডিটেলসে যে এম এন ও পি এত লেখার দরকার নেই, এইটুকু লিখবো। কারণ কথা হচ্ছে ভাই এইটুকু তো লেখার দরকার নেই, মুখোমুখি হিসাব করি, ভুল হইতেই পারে, এক্সামের দিন লিখলে বেটার। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না। আবার সেম টাইপেরই কোশ্চেন, অ্যালুমিনিয়াম 1 আলফারে বাদ দিতে বলছে। তাহলে আলফারে বাদ দিলে উপরে বাদ যাবে 4, তার মানে আমার এটা কি হবে? এ হবে উপরে হচ্ছে 27 থেকে 4 গেলে 23, নিচে হচ্ছে 13 থেকে আমি 2 বাদ দিব, মানে 11। এটা কি হয়ে যাবে? সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম। এর বলছে 1 বিটারে, বিটারে বললে নিচে 1 বেড়ে যাবে, তার মানে এই বিটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম। 1 বেড়ে যাচ্ছে মানে 12 আর 23। তারপর আবার বিটারে বাদ দিতে বলছে। আবার যদি আমি একটা বিটারে 1 বিটারে বাদ দেই, হ্যাঁ, তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে 23, নিচে আবার এটা কি হয়ে যাবে? সোডিয়াম হয়ে যাবে। সোডিয়াম 12 থেকে সরি বিটারে বাদ দিলে তো 1 বেড়ে যায়, তাই না? তার মানে অ্যালুমিনিয়াম হয়ে যাবে 13, অ্যালুমিনিয়াম হয়ে যাবে জিনিসটা। তাহলে অ্যালুমিনিয়াম 13 23, অ্যালুমিনিয়াম 13 23, ওই যে লাস্টেরটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে এস বাহির করো। ওই যে সেম টাইপের কোশ্চেন, এটা সিগারেট 20-21 কোশ্চেন। আবার তো চলো, যদি 235 থেকে আমি আলফা বাদ দেই, আলফা, তাহলে উপরে থাকে 231, নিচে থাকে হচ্ছে 90। বিটা বাদ দিলে উপরে 231 যেমন আছে তেমনই, নিচে হয়ে যাবে 91। বিটা বাদ দেওয়া মানে কি? 1 বেড়ে যাওয়া। তারপর আলফা বাদ দিব, আলফা বাদ দিলে উপরে যাবে 4 কমবে, তার মানে 227, নিচে 2 কমবে, তার মানে 89। ঠিক আছে, আবার কি হবে? আবার বিটারে বাদ দিব, তার মানে নিচে 1 বেড়ে যাবে, উপরে যেমন আছে এমনই 227, নিচে হয়ে যাবে 90। তারপর আবার আলফা বাদ দিব, আলফা বাদ দিলে উপরে থাকতেছে কত? 223, নিচে 88। 88 223, 88 223, অপশনই তো নাই। 88 223, 223ও নাই, তার মানে কোথাও না কোথাও ভুল করছি হয়তো। দেখি আবার, 235 থেকে আলফা বাদ দিলে 231, নিচে 2 বাদ দিলে কত? 90। ঠিক আছে, তারপর বিটারে বাদ দেওয়া মানে কত? বিটারে বাদ দেওয়া মানে নিচে 1 বেড়ে যাও, 90 231, 91 231। আবার আলফারে বাদ দিব, আলফারে বাদ দিলে 91 থেকে 2 কমবে 89, 31 থেকে কমলে 27। ঠিক আছে, আবার বিটা বাদ দিলে উপরে 227। ঠিক আছে, আর এখানে 1 বাড়বে 90। আবার যদি আলফা বাদ দেই, তাহলে 27 থেকে 4 গেলে 23, 90 থেকে 2 গেলে 88। তাহলে এটা অপশনে নাই, যদি আমি যোগ বিয়োগ ভুল না করি। যোগ বিয়োগ যদি ভুল না করি, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এবং এটা অপশনে নাই। ঠিক আছে, আর যদি যোগ বিয়োগ ভুল করে থাকি তাহলে তোমরা ফিক্স করে নিও। ওকে, যাই পরেরটাতে। পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়? পারমাণবিক চুল্লিতে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া আছে না, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, তো পারমাণবিক চুল্লিতে হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়। ফিশন, যেখানে তুমি একটা বড় একটা পরমাণু নিবা, অনেক বড় তেজস্ক্রিয় মৌল নিবা, ধরো এই যে ইউরেনিয়াম, এটারে তুমি কি করবা? নিউট্রন দিয়ে আঘাত করবা, নিউট্রন দিয়ে আঘাত করবে। এই বিক্রিয়াটাকে বলা হয় বম্বার্ডমেন্ট রিঅ্যাকশন। ছোটবেলায় গ্রামে যারা থাকো তারা বম্বাস্টিং খেলা বলতে একটা খেলা আছে, বম্বাস্টিং খেলতাম আমরা, বল নিয়ে মারতাম, যে যারা মারতে পারে যত জোরে। তো এই খেলাটা বলা বম্বাস্টিং খেলা। তো এইটাই হচ্ছে এটা, যে তুমি ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করবা। হ্যাঁ, বম্বার্ডমেন্ট, ওই বম্বার্ডমেন্ট থেকে বম্বাস্টিং খেলা। তো এটা করলে এটা ভাঙবে, এটা ভাঙে, ইউরেনিয়ামটা ভেঙে কি উৎপন্ন হয়? বেরিয়াম উৎপন্ন হবে, ক্রিপ্টন উৎপন্ন হবে, সাথে তোমার কি বলে এটাকে, আবার নিউট্রন উৎপন্ন হবে। সংখ্যাটা লিখলাম না, 3টা নিউট্রন উৎপন্ন হয়, সাথে হিউজ পরিমাণ
এনার্জি উৎপন্ন হয়, হিট এনার্জি বেসিক্যালি, ঠিক আছে। এবং এই জিনিসটাই পরবর্তীতে এনার্জিটা থেকে আমরা কি করি, বিদ্যুৎ উৎপন্ন করি। আমাদের রূপপুরে যেটা আছে না নিউক্লিয়ার যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হয়। কোন রিঅ্যাকশন? ফিশন রিঅ্যাকশন হয়, ঠিক আছে। রূপপুরে সম্ভবত ইউরেনিয়াম বা রেডিয়াম ইউজ করা হয়, হোয়াটএভার। তো এইখানে এই বিক্রিয়াটাতে এটা কোন বিক্রিয়া? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এটা কিন্তু একটা অটোমেশন। তুমি একবার যখন চালু করবা, দেখো এখানে তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করছো, বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে? বিক্রিয়া আবার নিউট্রন উৎপন্ন হয়েছে না? এই নিউট্রনটাই আবার এখানে গিয়ে আঘাত করবে, সেই বিক্রিয়া আবার নিউট্রন উৎপন্ন হবে, ওই নিউট্রন আবার এসে আঘাত করবে, পরবর্তী নিউট্রন আবার এসে আঘাত করবে। তার মানে একবার চালু করলে এটা অটোমেটিক চলতে থাকে, এক্সট্রা এনার্জি দিতে হয় না, এই জন্য খরচ কম, লাভ বেশি। এই জন্য এত রিস্ক থাকা সত্ত্বেও নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রতি একটু বেশি, মানে কি বলে, বিদ্যুৎ উৎপাদনের লাভ বেশি, এবং এই জন্য এটা সবাই করে। আদারওয়াইজ এইসব তেজস্ক্রিয় মৌল নিয়ে কে কাজ করতে চায়? ওকে, এরপরে যাই আমরা পরেরটাতে, পরমাণু মডেল ও তরঙ্গ বলবিদ্যা। বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এই যে পূর্ণ তরঙ্গ সংখ্যা এটা হচ্ছে শক্তি স্তরের সমান n এর সমান, ঠিক আছে। তাহলে এখানে কোন শক্তি স্তরের কথা বলছে ভাইয়া? তৃতীয় শক্তি স্তরের কথা বলছে, তৃতীয় শক্তি স্তর যদি বলে, তাহলে তৃতীয় শক্তি স্তরে n এর মান কত? তৃতীয় শক্তি স্তরে n এর মান হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার কত? 3। সিম্পল, এই যে 3 হচ্ছে অ্যান্সার। তার মানে কয়টা? 3টা। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেলে কি হবে? আচ্ছা, এইখানে যে অপশনগুলো ছিল একটা বইয়ে, রয়্যালের বই মনে হয়, রয়্যালের বই থেকে নিয়েছিলাম আমি, শক্তি শোষণ, শক্তি বিকিরণ, শক্তি শোষণ, শক্তি বিকিরণ, এরকম। এটা কি টাইপিং মিস্টেক নাকি না কোশ্চেনটাই ভুলছিলাম আমি জানি না, যেহেতু বুয়েট প্রিলি 23-24 কোশ্চেন, তো আমি এটার অপশনগুলো চেঞ্জ করছি, শক্তি শোষণ বিকিরণ রাখা বাকিগুলো চেঞ্জ করে দিছি। হ্যাঁ, তা এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেলে কি হবে? তুমি নিচতলা থেকে উপরে যদি যাও তোমার কি হয়? শক্তি নিয়ে যাইতে হয় না, শোষণ করতে হয় না। আবার উপর থেকে যখন নিচে যাবা শক্তি তুমি বিকিরণ করবা, তাই না? পটেনশিয়াল এনার্জি উপরে থাকতে তোমার যেটা হচ্ছে এটা বিকিরণ করতে যাইতেছো, আর নিচ থেকে উপরে ওঠার জন্য শক্তি শোষণ করা লাগতেছে। তো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখন তুমি উঠবা কি করা লাগবে? শক্তি শোষণ করা লাগবে, তাই তো? শক্তি শোষণ। তাহলে আমাদের আনসার কি? শক্তির শোষণ। কতটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি সাজালে 1 মিটার হবে? ধরে নাও প্রতিটি হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ এত। আচ্ছা, কতটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি সাজালে, ধরো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এভাবে তোমার কত লাগবে? 1 মিটার পর্যন্ত যাওয়া লাগবে। হ্যাঁ, তো দেওয়া আছে ব্যাসার্ধ, দেওয়া আছে এই যে এইটুকু দেওয়া আছে, তোমার কত দেওয়া আছে? এইটুকু দেওয়া আছে, এই যে এখান থেকে এইটুকু দেওয়া আছে। এটা কত? এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। কিন্তু তোমার হিসাবটা করা লাগবে কোথা থেকে? হিসাবটা করা লাগবে এখান থেকে এই পর্যন্ত। তো এটা যদি ব্যাসার্ধ হয়, যদি আমি এখান থেকে শুরু করি, সেটা কি? এখান থেকে শুরু করলে সেটা কি? সেটা হচ্ছে ব্যাস, তাই না? এখান থেকে শুরু করলে কি? ব্যাস। তো আমাদের আগে ব্যাসটা বের করতে হবে, তাই তো? আমাদের ব্যাসটাকে বের করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 0.53। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ দিলে ব্যাস পাওয়া যায়, তাই তো? তাহলে 2 × 0.53, এটাকে আমরা মিটারে নিয়ে যাই, 10⁻⁻10 মিটার, যেহেতু আমাদের মেইন ডাটাটা কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। এইবার এইখানে কতগুলা হইলে, এরকম কতগুলা হইলে তুমি 1 মিটার পর্যন্ত যাইতে পারবা, সেইখানে তুমি কি করবা? জাস্ট ভাগ দিয়ে দিবা, তাই না? ছোটবেলার ম্যাথ আর কি। তাহলে কত? হাইড্রোজেন পরমাণু সংখ্যা, সংখ্যাটা কত হবে? 1 মিটার ডিভাইডেড বাই এই যে এইগুলা, মানে এই প্রত্যেকটার ব্যাস কতটুকু, এরকম কতটা। তাহলে 2 × 0.53 × 10⁻⁻10, এটা ক্যালকুলেট করলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ক্যালকুলেট করলে ওখানকার কোন একটা অপশনের সাথে মিলে যাবে, ঠিক আছে? ওকে, আমরা যাই তাহলে পরেরটাতে। সোডিয়াম পরমাণুর 11th ইলেকট্রনের গতিবেগ কত হবে? সোডিয়াম পরমাণুর 11th ইলেকট্রনের গতিবেগ কত হবে? তো গতিবেগের জন্য আমাদের সূত্র, এইসব আজের সূত্রগুলো আমার মনে থাকে না। গতিবেগের সূত্র কি? Vn =
জেড হাফ ইন্টু জেড স্কোয়ার, আচ্ছা হাফ নিচে লিখবো, জেড স্কোয়ার ডিভাইডেড বাই হাফ, যেহেতু তাহলে 2 এপসাইলন এন এইচ। এই যে এটা, এই সূত্রগুলো মনে রাখা পরীক্ষার হলে আসলে টাফ, এটা ফালতু জিনিসপত্র। তো বলছে সোডিয়াম পরমাণুর কি কি ইনফরমেশন দেওয়া আছে, সোডিয়াম পরমাণু দেওয়া আছে আর 11th ইলেকট্রনের কথা বলছে। হ্যাঁ, গতিবেগ কত হবে, তো আমরা একটু মানগুলো আগে লিখে নিই যে কি কি ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে, কি কি দেওয়া আছে। আচ্ছা প্রথমে আসি, জেড এর মান কি হবে, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। আচ্ছা ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এরপরে এপসাইলন কত, এটার মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এরপরে এন হচ্ছে শক্তি স্তর। আচ্ছা সোডিয়ামের 11তম ইলেকট্রনটা, ভাইয়া 11তম ইলেকট্রন কোন শক্তি স্তরে থাকে, লাস্ট ইলেকট্রনটা কি 3s1, তার মানে 3 নাম্বার শক্তি স্তরে থাকে। এরপর হচ্ছে এইচটা কি, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এইটা, তো এই যে জিনিসগুলা, এগুলা যদি আমরা এখানে বসাই, এই মানগুলা যদি এখানে বসাই, এই মানগুলো যদি এখানে বসায় ক্যালকুলেটর চাপ দিলে আমাদের একটা ডেটা আসবে। মানগুলো আমি আর বসাইলাম না, হ্যাঁ, মানগুলো এখানে বসায় ক্যালকুলেটর চাপ দিলে একটা ডেটা আসবে, এবং সেই ডেটাটা আসবে কিসে, সেই ডেটাটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। তো তোমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এটারে তুমি কিসে নিবা, এটারে তুমি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাবে 100 দিয়ে গুণ করে, শেষ। ক্লিয়ার? ওকে, এখন কোনটা কোন একক আসবে সেটা ডিপেন্ড করতেছে এখানে তুমি কোন ডাটাগুলো নিছো। এখানে যে ডাটা নিবা ওই হিসাবে তুমি ভ্যালু পাবা। এখানে তুমি যদি এগুলা ওই এসআই এককে না নিয়ে অন্য এককে নিতা, তুমি অন্য এককে মান পাইতা। ক্লিয়ার? সো একক নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, তুমি বাসায় যেভাবে যেই এককে করতেছো ওই একই করো, তারপর কনভার্ট করে দাও, অথবা কোশ্চেনে যে একক দেওয়া আছে ওই এককে করে লাস্ট অ্যান্সারটা কনভার্ট করে দাও, হোয়াটএভার। ওকে, যাই পরেরটাতে। প্রোটনের বেগ আলোর বেগের 1/8, প্রোটনের বেগ আলোর বেগের 1/8 হলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। ওই আগেরটার মতোই সিম্পল ম্যাথ, জাস্ট সূত্র বসাবো, সূত্র বসায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা করি। তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি, ল্যামডা ইকুয়াল টু h বাই এম ভি, h বাই এম ভি। তো এখন আমরা কি কি দেওয়া আছে, আমার আলোর বেগের 1/d, এটা কি দেওয়া আছে, প্রোটনের বেগ ভি এর মানটা দেওয়া আছে, তাই তো, এই যে ভি এর মানটা দেওয়া আছে, প্রোটনের বেগ ভি এর মানটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। বাকি জিনিসপত্র তো আমরা জানি নাকি, বাকি জিনিসপত্র জানি, যদি জানি তাহলে মানগুলো বসায় দিই। h এর মান কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এম কত, এম হচ্ছে 1.67, কার এমটা, কার এম হচ্ছে যে প্রোটনের এম, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু ভি কত দেওয়া আছে, ভি বলছে ভাই আলোর বেগের 1/8, আলোর বেগ কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 8, ঠিক আছে। এখন এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা আসবে কিসে, এই ল্যামডাটা আসবে হচ্ছে মিটারে, মিটার, তুমি আলোর বেগ কি নিছো, মিটার পার সেকেন্ড নিছো, তাই না, মিটার পার সেকেন্ড নিছো। তারপরে তুমি এই যে ভরটা, এই ভরটা কত, 10 টু দি পাওয়ার মাইনাস 27, প্রোটনের উপর 10 টু দি পাওয়ার মাইনাস 27 হলে এটা কেজি, তাই না। তো তুমি এটা নিছো মিটারে, এটা এই ভ্যালুটা তুমি নিছো হচ্ছে মিটারে, এই ভ্যালুটা তুমি নিছো হচ্ছে কেজিতে, তার মানে তুমি এগুলা কি ইউনিট নিতেছো, এসআই একক নিতেছো। তাহলে তোমার ল্যামডাটা কিসে আসবে, ল্যামডা আসবে হচ্ছে মিটারে, চাইছে কি ন্যানোমিটার, তো মিটার থেকে ন্যানোমিটারে কেমনে যাবা, 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হোপফুলি আমরা পারবো, আমরা যাই পরেরটাতে। ওকে, কোয়ান্টাম সংখ্যা, অরবিট ও অরবিটাল।
n equal to 4 এর জন্য অরবিটাল সংখ্যা কত? বুয়েট প্রিলি 23-24। দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা ইজিলি পারবা, তাই না? এই কোশ্চেনটা তোমরা ইজিলি পারবা। তো এরপরও এই কোশ্চেন কেন তোমার সলভ করতে হবে? এরপরে এই কোশ্চেন তোমার সলভ করতে হবে কারণ হচ্ছে এই কোশ্চেন পরীক্ষায় আসে। এখন যেটা পরীক্ষায় আসে ভাই, এটা তো ইগনোর করার কোনো সুযোগ নাই, তাই না? এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। তো চলো আমরা দেখি n equal to 4 এর জন্য অরবিটাল সংখ্যা কত। ওকে, যদি আমরা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দেয়া থাকে, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, তার মানে কত? 4 স্কয়ার, 4 4 16। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে এটা 16। আর্সেনিকের n equal to 3 l equal to 1 এর জন্য কতটি ইলেকট্রন আছে? ভাই l equal to কত দেয়া আছে? 1। l equal to 1 মানে হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এখানে আর্সেনিক বললে তোমাকে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস শেখানোর ট্রাই করতেছে বা ওইটা নিয়ে চিন্তা করার ট্রাই করতেছে। এই ট্র্যাপে পা দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট দেখবা যে পি এর মান কত। পি এর মান 1 মানে সরি l এর মান 1 মানে পি অরবিটাল। পি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। শেষ, সিম্পল। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি শক্তি স্তর উল্লেখ করে দেয়, তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ার হলে 2 ইন্টু n এর মান কত? 5 স্কয়ার, 2 ইন্টু 25 মানে হচ্ছে 50টা ইলেকট্রন থাকতে পারে। আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 50। এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 14টা। এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 14টা। এগুলো সিম্পল কোশ্চেন একদম। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা নিম্নোক্ত কোন সেটটি সঠিক নয়? তো চলো একটা একটা করে আমরা পরীক্ষা করি কোনটা সঠিক নয়। n equal to 1 হলে l equal to কত হবে? 0 থেকে 1 পর্যন্ত, তার মানে 0 কারেক্ট। l 0 হলে m 0 হতে পারবে এবং s এর মান প্লাস মাইনাস যে কোনো একটা হবে, সমস্যা নেই। এখানে দেখো n এর মান 2, l এর মান 1 সম্ভব। n equal to 3, l equal to 2 সম্ভব। হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, ওকে। এরপরে আসো l equal to 0, m equal to 0। আচ্ছা, n equal to 2, l equal to 1। l 1 হলে m এর মান কত? প্লাস মাইনাস 1, ঠিক আছে? s এর মান ঠিক আছে, ওকে। n equal to 3, l এর মান 0 থেকে 3 minus 1, তার মানে 0 1 2 আছে কারেক্ট। আর m এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, তাহলে ঠিক আছে মাইনাস 2। s equal to মাইনাস হাফ সম্ভব। এরপরে n equal to 3, l equal to 0, l equal to 0, ওকে। n equal to 3 হলে l equal to কত হইতে হবে? 0 থেকে 3 minus 1, তার মানে 0 1 2, তো কারেক্ট। এবার m এর মান কত হবে? l equal to m এর মানটা কি? m এর মান হচ্ছে প্লাস মাইনাস l। তো m যদি 0 হয় l মাস্ট বি 0। m যদি 0 হয় l মাস্ট বি 0। তাহলে এখানে l কত আছে? 0, m দিছে কত? 1। এটা সম্ভব না। এই সমস্ত স্টুপিড কোশ্চেন হয় পসিবল না, তাই না? এই ধরনের স্টুপিড কোশ্চেন করে তোমাদের বন্দি পাঠশালার সাজ্জাদ ভাইয়া, যে কোনো একটা আলোচনায় এই ধরনের স্টুপিড কোশ্চেন করে। তো যাই হোক, অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, আমি শুট দিছি, আসছিল ডিস্টার্ব করতে, এই জন্য স্টুপিড বলে দিছি। আচ্ছা, যাই হোক, তো n equal to 3 হলে l equal to কি? 0, m equal to কি? মাস্ট বি 0, বাট 1 আছে, এটা ইনকারেক্ট। বলছে কোনটা সঠিক নয়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। ওকে, যাই পরেরটাতে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সবচেয়ে বেশি শক্তি রয়েছে? তো শক্তি আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? n প্লাস l এর মান দিয়ে, n প্লাস l এর মান দিয়ে। তো আমরা দেখবো কোনটা n প্লাস l এর মান বেশি আছে। আসো, 4 আর 0 কত? 4, 4 0 4, 3 0 3, 3 2, 3 এর দিয়ে কত? 5। তাহলে 4 4 3 5, লাস্টেরটা শক্তি সব থেকে বেশি। এখন নরমাল যদি এটা দিত যে n equal to 4, কোনো সমস্যাই না। সবগুলা মানে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে একটা কনফিউজ করার ট্রাই করছে যে না, তাহলে ওই 4টাই চিন্তা করুক, 4টাতেই সময় নষ্ট হোক। আমরা সেটা করব না, আমরা করব কি? শুধু n আর l, এটুকুই। এইভাবে হচ্ছে তোমার মানে কিছু কোশ্চেন থাকবে যেটা টাইম কনজিউম করার ট্রাই করবে স্যাররা, এটাতে টাইম কনজিউম করতে দেওয়া যাবে না, স্মার্টলি অ্যান্সার করতে হবে। সিজিয়াম এর ইলেকট্রনিক বিন্যাস কত? সিজিয়ামের
ইলেকট্রনিক বিন্যাস কত? সিজিয়াম কোথায় যেন আছে? সিজিয়াম আছে লি না কে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লি না কে রুবি, রুবিডিয়াম, সিজিয়াম। এর কত? 3। 3-এর সাথে কত যোগ হবে? 8। এই যে এরকম একটা নাম্বার আছে না, ম্যাজিক নাম্বার 2 8 8 18 18 32, এরকম একটা নাম্বার আছে, তাই না? তাহলে 3-এর সাথে 8 যোগ হলে কত? 11। আবার কত যোগ হবে? 8 19। এরপরে কত যোগ হবে? 18, তার মানে 37। এরপরে কত যোগ হবে? 18 কত? 55, 55। সিজিএমের কত? 55, তাই না? আচ্ছা, আমাদের জেননের কত ভাইয়া? জেননের হচ্ছে 54। তার মানে জেননের ইলেকট্রন বিন্যাসের পরে অতিরিক্ত একটা ইলেকট্রন থাকবে। কত? 55 না? অতিরিক্ত একটা ইলেকট্রন থাকবে। তুমি দেখো তো কোন ইলেকট্রন বিন্যাসে অতিরিক্ত একটা ইলেকট্রন আছে? ওই যে লাস্টারটাতে দেখো, সবগুলাতে P4 P5 P4, এখানে আছে কত? 6s1, একটা অতিরিক্ত আছে। তাহলে এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? বাকিগুলো মিলাই দেখো, এটাই তোমার অ্যান্সার। ওকে, যাই পরেরটাতে। আর্গন 3d10 4s2 4p2, এটি কোন মৌল? এটি কোন মৌল? আচ্ছা, আর্গন হচ্ছে 18, 18 + 28, 28 30 32, 32। 32 কার? 32 হচ্ছে খুব সম্ভবত জার্মেনিয়াম। গ্যালিয়ামের হচ্ছে 31, 31, আর এই পাশে হচ্ছে জার্মেনিয়াম 32। এগুলো যদি একেবারে মানে মনে না পড়ে, তাহলে ওই ইলেকট্রন বিন্যাসে যাবা। মানে ওই যে পারমাণবিক সংখ্যার যে ইয়া শিখছো না তোমরা, কিছু কবিতা শিখছো না? কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে, হ্যাঁ, নলকূপের পানিতে, যেমন নলকূপের পানিতে, হ্যাঁ, আর্সেনিক সমস্যা। যে আরেকটা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়ার তলে, এটা মনে থ্যালিয়াম নাকি একটা আছে, তাই না? ওকে, এরপরে হচ্ছে বোরন 5 6 হচ্ছে কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে 3 মনে হয়, স্টেনাম বা এরকম কিছু। আমার এইসব কবিতা মনে থাকে না বেশি। ওকে, তাহলে এখানে দেখো, এবার তুমি এভাবে হিসাব করো। এটা কত? 5 8 5 কত? 13, তাই না? তো 5-এর পরে 8, এরপরে 18 যোগ হবে। 13 আর 18 কত? 13 আর 18 হচ্ছে 31, এটা হচ্ছে 31। তাহলে পরেরটা কত হবে? পরেরটা হবে 32। বা তুমি এখানে হিসাব করতে পারো, কাশ্মীর সীমান্তে গেলে কার্বনে কত? 6, 6 সাথে 8 যোগ হলে 14, তারপর হচ্ছে 18 যোগ হবে, 14 আর 18 কত? 32। এভাবে হিসাব করতে পারো। কারণ অনেক সময় এইসব ইলেকট্রন বিন্যাস বা এটা প্রিলি 22-23 কোশ্চেন দেখো রিসেন্ট, তো এই ধরনের জিনিসপত্র মনে থাকে না। পরীক্ষার হলে এরকম হয় যে সহজ জিনিস মনে থাকে না। আবার কিছু লিজেন্ডরা আছে 118টা মৌল মুখস্থ করে। যদি ওরকম লিজেন্ড না হওয়াই বেটার, এটা মুখস্থ করার কোনো মানে হয় না। তো যদি ওরকম লিজেন্ড না হও, তাহলে এইভাবে তোমার যে কোনো একটা কনফিডেন্ট ওয়েতে মনে রাখলেই হয়েছে। আচ্ছা, যাই তো আমরা পরেরটাতে। হ্যাঁ, ও শক্তি স্তর হতে একটি ইলেকট্রন এল শক্তি স্তরে, ও শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন এল শক্তি স্তরে স্থানান্তরিত হলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে? কতগুলো বর্ণালী রেখা? আচ্ছা, আমাদের শক্তি স্তর জানি কি কি ছিল? কে এল এম এন, তাই না? কে এল এম এন ও পি কিউ আর এস টি। হ্যাঁ, আচ্ছা, এটা কত ভাইয়া? এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, চতুর্থ, এই এমটা কত? পঞ্চম। আমাদের বলছে এল এ আসবে, কত থেকে কততে আসবে? ও থেকে এল আসবে, তার মানে 5 থেকে ওতে এল এ আসবে, এল হচ্ছে 2। তো পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসলে কতগুলো রেখা পাওয়া যাবে? তো ছোটবেলায় আমরা শিখেছিলাম একটা সূত্র, সেটা ছিল এরকম যে রেখার সংখ্যা ইকুয়াল টু n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো মানগুলো বসায় দাও ভাইয়া। n2 কত? n2 হচ্ছে 5, 5 মাইনাস 2, এখানে হচ্ছে 5 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। বাকি কাজ তোমাদের, এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এই ক্যালকুলেশন হোপফুলি তোমরা করতে পারবা। হ্যাঁ, যাই পরেরটাতে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হয়ে বামার সিরিজ সৃষ্টি করে, তখন সৃষ্ট বর্ণালীর রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? খুবই সিম্পল একটা জিনিস। দেখো কি বলছে,
হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে কততে নিম্ন শক্তি স্তরে নেমে এসে বামার সিরিজ সৃষ্টি করে, বামার সিরিজ, এই যে বামার সিরিজ সৃষ্টি করে, তখন সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? তো চতুর্থ মানে কত? চতুর্থ মানে আমার N2, তাই না? এটা উচ্চ শক্তি স্তর, N2 ইকুয়াল টু কত? 4। আর বামার সিরিজ যেহেতু সৃষ্টি করে, বামার সিরিজ মানে N2 কত? ওই যে তোমরা পড়ছো না লাইম্যান বামার পেস্টেন, তো N2 কত? N1 কত? N1 হচ্ছে আমার 2, N1 হচ্ছে 2, নিম্ন শক্তি স্তরটা কত? 2। লাইম্যান 1, বামার পেস্টেন এগুলো পড়ছো না? তাহলে 4 থেকে 2 এ নেমে আসলে বলছে সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এটার জন্য আমাদের সূত্র কি? 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। RS এর মান দেয়া আছে, জাস্ট মানগুলা বসাইবা, বসাইলে হয়ে যাবে। এটা করো নিজেরা করে নিজেরাই আনসার দাও, খুব সিম্পল জিনিস। এইগুলো অনেক করে আসছো তোমরা, তাই না? অনেক করে আসছো। ওকে, যাই তাহলে আমরা পরেরটাতে। হাইড্রোজেন পরমাণু তৃতীয় এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যথাক্রমে, আচ্ছা কোনটা কোনটা বলছে? তৃতীয় আর হচ্ছে দ্বিতীয়, এই ইলেকট্রনের শক্তি যথাক্রমে 5.54 × 10⁻⁻10 আর্ক, এটা একটা। আরেকটা বলছে 2.44 × 10⁻11 আর্ক, এটা বলছে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি পতিত হলে যে রশ্মি বিকৃত হয় তার কম্পাঙ্ক বা হার্জ কত? ওকে, তো সেই কম্পাঙ্ক আমরা কিভাবে হিসাব করব ভাইয়া? ছোটবেলায় আমরা একটা সূত্র শিখেছিলাম, ডেল ই ইকুয়াল টু এইচ নিউ, তাই না? এখানে এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে নিউ ইকুয়াল টু কি হবে? ডেল ই ডিভাইডেড বাই এইচ। তো ডেল ই কত ভাইয়া? ডেল ই কত? ডেল ই হচ্ছে দুইটা শক্তি দেওয়া আছে, তৃতীয় আর দ্বিতীয়। তাহলে প্রথমটা কত? 5.54 ইন্টু 10⁻⁻10 মাইনাস 2.44 ইন্টু 10⁻⁻11। এটা কি? এটা হচ্ছে আমার ডেলি গেল। নিচে হচ্ছে এইচ, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কত? 6.626 ইন্টু 10⁻34। এরকমই হওয়ার কথা ছিল, তাই না? যদি এই এনার্জিটা জুলে দেয়া থাকতো, কারণ এই যে এইটা প্লাঙ্কের ধ্রুবকের কি একক? কি একক? হচ্ছে জুল সেকেন্ড। তো যদি এটা জুলে থাকতো তাইলে একটা কথা ছিল, কিন্তু এটা আছে কি? সেটা আছে আর্ক। ঠিক আছে, তাহলে এখন তোমার প্লাঙ্কের ধ্রুবকটা তাহলে কিসে বসাইতে হবে? প্লাঙ্কের ধ্রুবকটা তোমার আর্গে বসাইতে হবে। প্লাঙ্কের ধ্রুবককে তুমি কি করতে পারবা না? জুলে বসাইতে পারবা না। তো আর্গ আর জুলের মধ্যে পার্থক্য কত ভাইয়া? এখানে হচ্ছে 34 আছে, 7 বিয়োগ ই করে দিতে হবে, 10⁻+7 তোমার এখানে অ্যাড করতে হবে। তো এখানে আছে 34, 7 যদি দিই তাহলে কত হয়? 27 হয়ে যাবে। হ্যাঁ, এটা -34 + 7 যদি যোগ করি কত হবে? 27 হয়ে যাবে। ওকে, তো তাহলে আমাদের কি করতে হবে স্যাররা? এই যে ভ্যালুটা, এইটা এখানে জুল সেকেন্ড বসানো যাবে না। আমি জাস্ট বসায় দেখলাম যে এই ভুলটা আমরা হয়তো করতে পারি, এজন্য আমি এটা লিখছি। তাহলে কত দিব? 10⁻27, 10⁻27। এই মানটা যেন ভুল না হয়, এটা। তো বাকি কাজ তো সেম, বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন করে যা আসে তাই আমাদের আনসার। ঠিক আছে, ওকে। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরি করতে ইলেকট্রনের স্থানান্তরের জন্য যে ন্যূনতম শক্তি নির্গত হয় তা হিসাব করো। হ্যাঁ, 1 গ্রাম পরমাণু হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য ন্যূনতম যে শক্তি নির্গত হয়, ন্যূনতম শক্তি, ল্যামডা মিনিমাম বলছে, সরি এনার্জি মিনিমাম বলছে, ন্যূনতম যে শক্তি নির্গত হয় তা হিসাব করো। আচ্ছা, তো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, আমাদের ল্যামডা মিনিমামের ইকুয়েশন, এনার্জি মিনিমামের ইকুয়েশন কি? এনার্জি সিকেরুয়েট 2324। আচ্ছা, এই এনার্জি মিনিমাম বলছে, এনার্জি মিনিমাম যে হাইড্রোজেন দৃশ্যমান বর্ণালী তৈরিতে ইলেকট্রন স্থানান্তরের ন্যূনতম শক্তি, ন্যূনতম, এখানে এই লাইনটাই হচ্ছে আমাদের মেইন লাইন। এইটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো সেটা ডিপেন্ড করতেছে এটার উপর, ন্যূনতম শক্তি। আচ্ছা, ই ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে এসসি বাই ল্যামডা, ইকুয়াল টু হচ্ছে
এসি বাই ল্যামডা। তো ই আর ল্যামডা এই দুইটার কি ভাইয়া, এই দুইটা সম্পর্ক কি, এই দুইটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ই যদি মিনিমাম হয় ল্যামডা কি হবে, ল্যামডা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এইবার আসো আমরা ল্যামডার মানটাকে বের করে আসি। ল্যামডার মানটা বের করলেই আমাদের কাজ শেষ। ল্যামডা বের করব, তো ল্যামডা সূত্র কি, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো মান দিয়ে দিছে, আর এস এর মান দেওয়া আছে কত, 1.1 ইন্টু 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7। জিনিসটা কিন্তু মিটারে দেওয়া আছে, খেয়াল করছো, মিটারে দেওয়া আছে এটা। হ্যাঁ, ওকে, এবার আসো 1 বাই n1 বলছে কি হাইড্রোজেনের দৃশ্যমান বর্ণালী তৈরি করে। দৃশ্যমান বর্ণালী, দৃশ্যমান বর্ণালী যদি তৈরি করে ভাইয়া, দৃশ্যমান বর্ণালীর জন্য, এই যে দৃশ্যমান বর্ণালীর জন্য আমার n1 কত হবে, n1 হচ্ছে 2। দৃশ্যমান কি, বামার সিরিজ, তাই না, বামার সিরিজ। তাহলে n1 হচ্ছে 2, এতে কোনো সন্দেহ নাই। n1 হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর মানটা কত হবে, n2 এর মান। এখন ভাইয়া এনার্জি বলছে মিনিমাম, এখন তুমি n1 কত 2, মানে দ্বিতীয় ফ্লোর, তুমি সেকেন্ড ফ্লোরে লাফ দিবা, দ্বিতীয় তলায় তুমি লাফ দিবা। কোন জায়গা থেকে লাফ দিলে তোমার শক্তি কম যাবে বা ব্যথা কম পাবা, 3 তলা থেকে নাকি 4, 5, 6, 7, 8, 9 ইনফিনিটি, আকাশ থেকে? তুমি দেখো, তুমি ধরো 2 তলায় নামবা, 10 তলা থেকে লাফ দিলা, 10 তলা থেকে তুমি লাফ দিলা, তোমার যেই এনার্জিটা খরচ হবে, যেই ব্যথাটা তুমি পাবা, 2 তলা 5 তলা থেকে লাফ দিলে কি সেম না? সেম না। 5 তলা থেকে লাফ দিলে একটু কম পাবা, তোমার বাঁচার সম্ভাবনা আছে, এনার্জি লসটা কম হবে, তাই না? অর্থাৎ 5 তলায় তোমার যে পটেনশিয়াল এনার্জি, 10 তলায় যে এনার্জি, দুইটার মধ্যে পার্থক্য আছে ডেফিনেটলি, রাইট? তো তাহলে তুমি যত কম উপর থেকে লাফ দিবা এনার্জি তত কম। তো 2 তলায় তুমি আসবা, ঠিক কোন ফ্লোর থেকে লাফ দিলে তোমার এনার্জিটা ব্যথা তুমি কম পাবা? 3 তলা থেকে লাফ দিলে, তাই না? 4 তলা থেকে লাফ দিলে ব্যথা বেশি, 5 তলায় আরো বেশি, 6 তলায় আরো বেশি, 7 তলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের কি করা লাগবে? একদম ইমিডিয়েট ফ্লোর থেকে লাফ দিতে হবে। তো তোমার n1 হচ্ছে 2, এনার্জি যদি হয় মিনিমাম, তোমার n2 কত হইতে হবে? n2 মাস্ট বি 3, n2 মাস্ট বি 3। তাহলে এখানে কত হবে? 3 স্কয়ার। এই জায়গায় আমরা কি পাবো? এই জায়গায় হচ্ছে আমরা এখান থেকে ল্যামডার একটা মান বের করতে পারবো। এই যে ল্যামডার মানটা, এই ল্যামডার মানটা আমরা এখানে বসায় দেব। তো ল্যামডার মান বসায় দেওয়ার পর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ল্যামডার মানটা বসায় দেওয়ার পর যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আসো ল্যামডার মানটা আমরা বসাই দিয়ে ম্যাথটা কমপ্লিট করি। এটা এখানে এসি, তাই না? ওকে, যেহেতু এই যে ল্যামডার মানটা এটা আমরা কিসে পাবো? মিটারে পাবো। আর এস এর মান কি দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তাহলে এখানে এস এর মান কত? এস কি প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে এই ল্যামডা ম্যাক্স এর মানটা। তো এখান থেকে আমরা কি পাবো ভাইয়া? এখান থেকে হচ্ছে আমরা এনার্জি মিনিমাম যেটা সেটা পাবো। এখন এটাই কি আমাদের অ্যান্সার? আর একটু ছোট কাজ আছে। এই কাজটা কি বলতো? দেখো আমাদের একটা ডেটা দেওয়া আছে, খুব সুন্দর একটা ডেটা দেওয়া আছে যে 1 গ্রাম পরমাণু হতে শক্তি। আমরা যখন এই ইকুয়েশনটা ইউজ করি, আমরা কার জন্য করি? একটা ইলেকট্রনের জন্য করি, তাই না? একটা ইলেকট্রনের জন্য করি। তো আমাদেরকে বলছে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। এখন 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু মানে কি? 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন থাকে কয়টা? 1 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা n। n কত? n হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? n হচ্ছে W/m, তাই না? W কত? W দেওয়া আছে 1 গ্রাম, পারমাণবিক ভর 1 গ্রাম, তার মানে 1। তো এই যে 1 গ্রাম, এই 1 গ্রাম মানে কত? 1 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন, রাইট? এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন। তাহলে তোমাকে 1 মোল হাইড্রোজেনের এনার্জি বের করতে বলছে, তুমি বের করছো একটা হাইড্রোজেনের, একটা পরমাণু। তো 1 মোল মানে কত পরমাণু? 1 মোল মানে হচ্ছে 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এইটা 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এইটার সাথে বাক্স যেটা আসছে সেইটা গুণ করলে ফাইনালি আমরা যেটা পাবো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো নিজেরা করবা।
এখানে একটু ছোট্ট একটা জিনিস অ্যাড করছে, এটা কত সিক্রেট 23-24 একদম রিসেন্ট কোশ্চেন। তাহলে 1 গ্রামের কথা বলে দিছে, যেখানে নরমালি একটা পরমাণুর কথা বলা থাকে। তো লাস্টে যা তোমার কি করতে হবে, এটাকে মোলে নিয়ে মানে মোলটা হিসাব করে কত মোল হয় সেই হিসাবে 6.623 × 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বারটা গুণ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? সো ফুলি আমরা পারবো। আচ্ছা, ইউভি রশ্মি দ্বারা জাল টাকা শনাক্তকরণে কি হয়? বুয়েট প্রিলি 23-24 রিসেন্ট কোশ্চেন। এখান থেকে কি হয় ভাইয়া? এখান থেকে হয় হচ্ছে প্রতিপ্রভা। প্রতিপ্রভা অ্যাকচুয়ালি এই ইউভি দিয়ে জাল টাকার সময় যে ফসফর পদার্থগুলো ব্যবহার করা হয়, এগুলা কিরকম? এগুলা ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো তুমি এর মধ্যে এক ধরনের লাইট দিবা, তুমি এক ধরনের লাইট দিবা, ওরা সেটা অ্যাবজর্ব করবে, এবং অন্য ধরনের লাইট ওরা ইমিট করবে। ধরো তুমি দিলা হচ্ছে ইউভি, তুমি দাও কি ইউভি আলট্রাভায়োলেট, হ্যাঁ, আর ওরা তোমাকে দিবে কি ভিজিবল রে, দৃশ্যমান। ওরা দিবে হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান। তাহলে যে এক ধরনের লাইট তুমি অ্যাবজর্ব করবা, আরেক ধরনের লাইট মানে এক ধরনের রেডিয়েশন তুমি অ্যাবজর্ব করবা, আরেক ধরনের রেডিয়েশন তুমি ইমিট করবা। হ্যাঁ, তুমি শোষণ করতেছো এক ধরনের রেডিয়েশন বিকিরণ, তুমি বের করতেছো বা বিকিরিত করতেছো আরেক ধরনের রেডিয়েশন। হ্যাঁ, তো তোমাকে দিচ্ছে ইউভি, তুমি সেটা খাইতেছো, আর তুমি দিতেছো হচ্ছে বের করতেছো কি ভিজিবল রে, দৃশ্যমান আলো। এই যে ঘটনাটা, এবং এটা কতক্ষণ চলবে? যতক্ষণ তুমি ইউভি লাইট অন রাখবা, দিতে থাকবা, ততক্ষণ সেই কাজটা করবে। তারপরে তুমি ইউভি লাইট সরাই নেবা, সাথে সাথে মানে মধ্যে সরে যাবে। এই যে ঘটনাটা, এটা হচ্ছে প্রতিপ্রভা, যে তুমি এক ধরনের লাইট রেডিয়েশন অ্যাবজর্ব করবা, আরেক ধরনের রেডিয়েশন তুমি ইমিট করবা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্রতিপ্রভা। তো এখানে যে ফসফর অণুগুলো এক ধরনের ফ্লোরোসেন্স ব্যবহার পদার্থ করা হয়, ইউজ করা হয়, যারা হচ্ছে তোমার ইউভি রেডিয়েশনের প্রতি সেন্সিটিভ। তুমি ইউভি রেডিয়েশন দিলে ওরা সেটা ইউভি রেডিয়েশন করবে, অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে উপরে শক্তি স্তর যাবে। তারপর নিচে নেমে আসার সময় যে শক্তিটা তারা বিকিরণ করে, যে শক্তিটা তারা ইমিট করে, সেটা কিন্তু আর ইউভি রে না, সেটা হচ্ছে ভিজিবল রে, দৃশ্যমান। ক্লিয়ার? ওকে, তো তাহলে এখানে কি? এখানে হচ্ছে প্রতিপ্রভা। আয়ার সক্রিয় হওয়ার জন্য একটি অণুতে কি থাকতে হবে? আয়ার সক্রিয় হওয়ার জন্য একটি অণুতে ডাইপোল মোমেন্ট থাকতে হয়। কি থাকতে হয়? ডাইপোল মোমেন্ট থাকতে হয়, এই যে এটা। আচ্ছা, এরপর আসি দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি, গুণফল ইত্যাদি ইত্যাদি। এত তাপমাত্রা একটি লবণের 75 ml সম্পৃক্ত দ্রবণে 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। বলছে লবণের দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে, আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে উক্ত তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত? সিক্রেট 23-24 কোশ্চেন। আচ্ছা, দ্রাব্যতা কত? ওকে, তো যেখানেই দেখবা এমএল দেওয়া আছে, সাথে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, বুঝে নিবা সে তোমাকে বলতেছি তুই এটাকে কনভার্ট করে নে, গ্রামে নিয়ে নে। ছোটবেলায় শিখেছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি, এম বাই ভি। তাহলে এখান থেকে আমরা এম বের করতে পারি, রো ইন্টু ভি। রো কত দেওয়া আছে? রো মানে আপেক্ষিক গুরুত্ব 1.5 ইন্টু ভি কত 75। তো এখান থেকে করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার এম। মানে এমটা কি? এমটা হচ্ছে, এটা হচ্ছে দ্রাবক সম্পৃক্ত, ও সরি এটা হচ্ছে দ্রবণ। এটা কি? এটা হচ্ছে দ্রবণ, দ্রবণ। আচ্ছা, এটা তো না, এখন আমরা যেটা বের করলাম এইটা, এটা কি? এটা হচ্ছে দ্রবণ। ওকে, তো এবার আমরা ওই যে সেই সূত্র বসাই দিব, দ্রাব্যতা এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100। এখানে এমটা কি? এটা হচ্ছে দ্রব, আর এমটা কি? এটা হচ্ছে দ্রাবক। দ্রব বাই দ্রাবক ইন্টু 100। এবার মান বসায় দাও। দ্রব কত? 38 গ্রাম দিছো, তাই না? 38 ডিভাইডেড বাই দ্রাবক কত? দ্রাবক কত? দ্রাবক হচ্ছে এই দেয়া নেই, দেয়া আছে কি? দ্রবণ। তো দ্রবণ তুমি বের করছো, যে দ্রবণ বিয়োগ 38 দ্রব ইকুয়াল টু দ্রাবক ইন্টু 100। শেষ। দ্রাবক আমরা কেমনে নেই? দ্রবণ ইকুয়াল টু কি? দ্রবণ ইকুয়াল টু দ্রাবক যোগ দ্রব। তাহলে আমার এখানে দ্রাবক দেয়া নাই, দ্রাবক আমি বের করব। দ্রাবক ইকুয়াল টু কি? দ্রবণ বিয়োগ দ্রব। এই যে দেখো আমরা এখানে কি বের করছিলাম? দ্রবণটা বের করছি। তাহলে দ্রবণের বাক্স থেকে দ্রবটা বিয়োগ দিলে, 38 গ্রাম বিয়োগ দিলে যেটা পাবো সেটা কি? দ্রাবক। তাহলে উপরে দ্রব, নিচে দ্রাবক ইন্টু 100 হয়ে গেছে কি? হয়ে গেছে দ্রাব্যতা। তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। অ্যানসার
ক্লিয়ার? ওকে, পরেরটা 85°C তাপমাত্রা প্রস্তুত লবণের সম্পৃক্ত দ্রবণকে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আসলে কি করবা, একদম প্রথমেই এখানে লিখবা তাপমাত্রা, তাপমাত্রা সাথে এখানে হচ্ছে দ্রাব্যতা, নিজের মতো করে একটা নোট করে ফেলবা। দ্রাব্যতা কি বলছে, 85°C তাপমাত্রায় প্রস্তুত। ওকে ফাইন, 85°C তাপমাত্রায় প্রস্তুত লবণের সম্পৃক্ত দ্রবণকে 30°C তাপমাত্রায় শীতল করব। ফাইন, তাহলে 85 এবং 30-এ দ্রাব্যতা দেয়া থাকবে, দেখবা 85-তে দ্রাব্যতা কত দেয়া আছে, 150, আর 30°C তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে 85। 30°C তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে কত, 85, 85। এখন বলছে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে যদি আমরা কি করি, যদি আমরা এই 85°C কে কোথায় নিয়ে যাব, 30°তে নিয়ে যাব। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে দ্রবণটা কোন টেম্পারেচারে আছে, দ্রবণটা কোন তাপমাত্রায় আছে। আচ্ছা, যখন দ্রবণটা তুমি প্রস্তুত করো সেটা কততে আছে, 85-তে, সেটারে তুমি নিয়ে যাবা কততে, নিয়ে যাইবা 30-এ, অর্থাৎ এই 85 থেকে 30-এ যাবা। তো আমরা লিখবো অধক্ষেপ, অধক্ষেপ ইকুয়াল টু, আমরা যে দ্রবণটা যেই তাপমাত্রায় ছিল, কততে ছিল 85, ওই তাপমাত্রায় যেই দ্রাব্যতাটা থাকবে তার সাথে 100 যোগ করে নিচে লিখবো, আছে কত 150, তাহলে আমরা কত 250, ঐকিক নিয়ম ম্যাথ আর কি, ডিরেক্ট লিখতেছি। উপরে দুই দ্রাব্যতার পার্থক্য 150 বিয়োগ 85, তার মানে কত 65 ইন্টু যেই নতুন দ্রবণের কথা বলা থাকবে কত 70 ml এর কথা বলা আছে এখানে, এই যে 70 ইন্টু 70, এটা করলে যা হবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, খুবই সিম্পল, যে অধক্ষেপ নিচে লিখবো দ্রবণটা যেই তাপমাত্রায় ছিল ইনিশিয়ালি, কত ছিল 85-তে ছিল, ওই তাপমাত্রা যে দ্রাব্যতাটা দেওয়া থাকবে তার সাথে 100 যোগ করে নিচে দিয়ে দেব, কত 250, 150 ছিল 100 যোগ করছি 250। উপরে দুই দ্রাব্যতার পার্থক্য 150 আর 85 পার্থক্য 65 ইন্টু যেই পরিমাণ দ্রবণের কথা বলবে, কত বলা আছে 70 ml, 70 ml, শেষ। ক্লিয়ার? ওকে, যাই পরেরটাতে, এই টাইপের আরো কিছু ম্যাথ। 150 গ্রাম ফুটন্ত পানিতে 96 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। 30°C তাপমাত্রায় এর দ্রাব্যতা এত হলে প্রস্তুতকৃত দ্রবণটিকে 30°C তাপমাত্রায় শীতল করা হলে কত গ্রাম দ্রবণ থেকে পৃথকীকরণ। এক্স্যাক্টলি আগের ম্যাথটাই, শুধু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এখানে 150 গ্রাম ফুটন্ত পানি কত 100°C বা মোর দ্যান 100°C, তো আমরা ধরে নিলাম এটা 100°। 100°তে লেড নাইট্রেটের দ্রাব্যতাটা দেয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, এত গ্রাম ফুটন্ত পানিতে দ্রাবক দেওয়া আছে, 96 গ্রাম এত দ্রবীভূত করে দ্রব দেওয়া আছে। তাহলে আমরা দ্রাবক দেওয়া আছে, দ্রব দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে পারবো না, পারবো। এই যে এটা দেওয়া আছে আমার দ্রাবক, এটা দেওয়া আছে দ্রব, ঠিক আছে, এটা দ্রাবক, এটা হচ্ছে দ্রব। তাহলে আমরা এই ফুটন্ত পানিতে লেড নাইট্রেটের দ্রাব্যতা নির্ণয় করতে পারবো না, পারবো। সেটা কি, S ইকুয়াল টু m/m ইন্টু 100, ভর কত, ভর হচ্ছে 96 গ্রাম, 96, m কত 150 ইন্টু 100, এটা করলে যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে আমার দ্রাব্যতা। কার, এই যে লেড নাইট্রেটের কত ডিগ্রিতে, ফুটন্ত পানিতে। আমরা ধরে নিলাম ফুটন্ত পানিতে যে দ্রাব্যতাটা এটা 100°C, ধরে নিলাম আর কি 100°C। ক্লিয়ার? এইবার তুমি তোমার ম্যাথটা আগের ফরম্যাটে নিয়ে যাও, এবার ম্যাথটা তুমি আগের ফরম্যাটে নিয়ে যাও। কিভাবে, এখানে তাপমাত্রা, এখানে দ্রাব্যতা, ঠিক আছে। দেখো তাপমাত্রা কত ধরলাম, আমরা যেটা ধরছি 100°C, এখানে দ্রাব্যতা কত, এই যে বাক্স, এই বাক্সটা, হ্যাঁ। আর বলছে কি 30°C তাপমাত্রায়, 30°C তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 56, তাহলে 30°তে কত, 30°তে কত 56, 56। ওকে, এইবার বলছে 30°C তাপমাত্রায় যদি আমরা একে শীতল করি তাহলে কতটুকু অধক্ষেপ পড়বে। এখন দেখো আগেরবার একটা দ্রবণের কথা বলা আছে না, যে এত ml পানিতে প্রস্তুত করছি, এত ml পানিতে প্রস্তুত করছি, তাই না?
দ্রবণের কথা কিন্তু বলে দিছে, এবার কিন্তু দ্রবণটাও বলে নাই, তারা দ্রবণটাও বলে নাই। আমরা এই যে দেখো 150 গ্রাম পানিতে তুমি 96 গ্রাম নিছো, দ্রাবক আছে, দ্রব আছে, দ্রবণ কি বের করা কোনো সমস্যা? তাহলে তোমার এখানে দ্রবণ কত, কত দ্রবণের কথা বলা আছে? দ্রবণ হচ্ছে 150 যোগ 96, এটা হচ্ছে তোমার দ্রবণ। ক্লিয়ার? এবার আমরা কি করব, এবার আমরা সেই সূত্রটা বসায় দেব, সূত্রটা বসায় দেব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অদক্ষেপ ইকুয়াল টু নিচে কি লিখবো? নিচে হচ্ছে দ্রবণটা কোন তাপমাত্রায় আছে, দ্রবণটা আছে কত 100-তে ফুটন্ত, ওটাকে তুমি কি করবা 30-এ নিবা। তো দ্রবণটা আছে কত ফুটন্ত, তো এই যে 100-তে যে দ্রাব্যতাটা আছে তার সাথে 100 যোগ করে, মানে এই তাপমাত্রায় দ্রবণটা যেই তাপমাত্রায় আছে ওই তাপমাত্রার যে দ্রাব্যতাটা তার সাথে 100 যোগ করে নিচে লিখবা। তো ওই তাপমাত্রার দ্রাব্যতা কত? বাক্স, এই যে এটা ভাই, এই যে এটা বাক্স দেখে কনফিউজড হও না, তুমি ক্যালকুলেট করলে তোমার হাতে ডেটা থাকবে, ডেটাটা বসায় দিবা, সাথে 100 যোগ করে নিচে তুমি বসাবা। উপর হচ্ছে দুই দ্রাব্যতার পার্থক্য, এখানে এই একটা দ্রাব্যতা, এখানে 56, তাহলে উপরে এই দুই দ্রাব্যতার পার্থক্য 56 ইন্টু হচ্ছে যে দ্রবণের কথা বলা আছে। দ্রবণ কত? দ্রবণ হচ্ছে 150 গ্রাম দ্রাবক, 96 গ্রাম দ্রব, তাহলে দ্রবণ কত? 150 যোগ 96, তাহলে 150 যোগ 96। এবার তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবা ওটাই তোমার অ্যান্সার। একটু খালি বোর্ডে জিনিসটা দেখো, দেখলে হোপফুলি বুঝা হয়ে যাবে জিনিসটা যে না ঠিক আছে। দেখো বুঝছো কিনা। ক্লিয়ার? আচ্ছা আমরা যাই তাহলে পরেরটাতে। সেম টাইপের ম্যাথ আবারও। 30 ডিগ্রি 55 ডিগ্রি তাপমাত্রায় কোন একটি দ্রবের দ্রাব্যতা 50 ও 90। কত? তাপ দ্রাব্যতা 30 ডিগ্রিতে কত আছে? 30 ডিগ্রি সেলসিয়াসে, আর হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াসে। 55, 30 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 50 আর 55তে দ্রাব্যতা হচ্ছে 90। এবার বলছে 30 ডিগ্রি তাপমাত্রার 50 গ্রাম দ্রবণকে কোন তাপমাত্রার, এই যে এটাই হচ্ছে দেখার বিষয়, কোন তাপমাত্রার কথা বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম দ্রবণকে 55তে উন্নীত করলে এই অবস্থায় দ্রবণে সম্পৃক্ত করতে কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? তাহলে খেয়াল করো, দ্রব লাগুক বা অদক্ষেপ লাগুক সূত্র আমাদের একটাই, আমরা লিখবো হচ্ছে দ্রব ইকুয়াল টু, নিচে কি লিখবো? নিচে লিখবো হচ্ছে দ্রবণটা কোন তাপমাত্রায় আছে। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 50 গ্রামকে, তার মানে এটা কততে আছে? এটা 30-এ আছে। তো এই 30-এর যে দ্রাব্যতা তার সাথে 100 যোগ করে নিচে লিখবো, তাহলে কত হবে? 150 আছে, 50 যোগ করছি 100, 150। উপরে দুই দ্রাব্যতার পার্থক্য কত? 40, 50 আর 90 পার্থক্য কত? 40 ইন্টু যেই দ্রবণটার কথা বলা হবে কত বলা আছে? 50 বলা আছে, 50। এবার কাটাকাটি করলে যেটা হবে এটা 50 দিয়ে এটারে কাটলে কত? 3 দিয়ে এটারে কাটলে 3 13 39, 13.5 ওই লাস্টারটাই যেটা হবে আনসার। ঠিক আছে? তো ফুলি আমরা এই জিনিসগুলো এখন দেখলেই পারবো, জাস্ট চুটকির ব্যাপার, দেখবো এভাবে জিনিসটা সাজায় এনে এই সূত্রটা বসায় দিব। শুধু এই ম্যাথটাতে একটু ক্যাচাল ছিল, এইখানে ইনিশিয়াল দ্রাব্যতাটাও দেয়া ছিল না, আবার এই তোমার ইটাও দেয়া নেই, দ্রবণটাও দেয়া নেই, তো আমরা দুইটাই বের করা লাগছে। ইনিশিয়াল দ্রাব্যতা বের করে এখানে বসাইতে হবে, তারপর দ্রবণের পরিমাণটা বের করে এখানে বসাইতে হবে, তারপর এই যে দুইটা এই সবকিছু ডেটা নিয়ে এখানে বসাই দিতে হবে। ঠিক আছে? হোপফুলি আমরা পারবো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 3.7 ইন্টু এত হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? AlOH3, এটা কি ভাইয়া? এটা হচ্ছে Ab3 টাইপের যৌগ, যার দ্রাব্যতার গুণফল অর্থাৎ KSP হচ্ছে 27 ⁻⁴,
4। তো দেয়া আছে কি, দেয়া আছে 27 s to the power 4 equal to 3.7 into 10 to the power minus 15। এখান থেকে আমার s এর মানটা তুমি ক্যালকুলেট করলে যা আসবে তাই আনসার। বাকিটা ক্যালকুলেটরের কাজ, তোমার কোনো কাজ নেই এখানে। সিলভার ক্লোরাইডের কেএসপি এত, সিলভারের পারমাণবিক ভর এত হলে 1 লিটার সিলভারের পরিমাণ কত? বুয়েট প্রিলি 23-24 কোশ্চেন। আচ্ছা, সিলভারে কি দেওয়া আছে? কেএসপি দেওয়া আছে। সিলভার ক্লোরাইড এটা একটা এবি টাইপের যৌগ, এবি। তাহলে এটার কেএসপি কি হবে? কেএসপি হচ্ছে এস স্কয়ার, তাই না? তাহলে আমরা লিখতে পারি এস স্কয়ার ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখান থেকে এস এর ভ্যালুটা কি আসবে? রুট অফ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার এস এর ভ্যালু। এখন এই যে দ্রাব্যতা, দ্রাব্যতা জিনিসটা আসে কিসে? মোল পার লিটার, মোল পার লিটার। এখন আমাদের বলছে যে পারমাণবিক ভর 108 হলে 1 লিটার সিলভারে কি পরিমাণ? এখন 1 লিটার সিলভারে কি পরিমাণ সিলভার আছে? তো 1 লিটারে যে মোল পার লিটার, 1 লিটারে কত মোল আছে? এত মোল আছে, এত মোল পার লিটার, এত মোল পার লিটার কততে আছে? 1 লিটারে আছে। তাহলে এত মোল পার লিটার আছে, আমাদেরকে এটাই জানতে চাইছে যে 1 লিটারে কত পরিমাণ আছে। আছে আমরা এখানে কিছু আছে, মোলে আছে, জিনিসটার পরিমাণে নিয়ে যেতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু না, সিম্পল জিনিস। তো গ্রামে কি নিবা? n ইকুয়াল টু কি? আমার মোলে আছে, তাই না? তো মোলে থাকলে n ইকুয়াল টু কি ভাইয়া? n ইকুয়াল টু হচ্ছে W/m, তাই তো? তো এখান থেকে আমরা কিসে নিব? W তে নিব। W নিলে n ইন্টু m, তার মানে আমার মোল সংখ্যাটাকে পারমাণবিক ভর দিয়ে গুণ দিয়ে দিলে হচ্ছে। তো মোল সংখ্যা কত হয়েছে এখানে? এখানে হচ্ছে রুট ওভার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু পারমাণবিক ভর কত? ওই যে দেওয়া আছে 108, 108। তাহলে এবার জিনিসটা কি হয়ে গেল? এবার হয়ে গেল গ্রাম পার লিটার। শেষ, এটাই আমার অ্যান্সার। এবার হয়ে গেছে কি? এবার হয়ে গেছে গ্রাম পার লিটার। ওকে, তাহলে যাই পরেরটাতে। সিলভার ক্লোরাইডের দ্রবণে নিম্নের কোনটি যোগ করলে ক্লোরাইডের ঘনমাত্রা বৃদ্ধি পাবে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, যদি সিলভার নাইট্রেট যোগ করি, সিলভার সিলভার কি আছে? সিলভার ক্লোরাইড আছে, সিলভার সিলভার সমায়ন প্রভাব, সমায়ন প্রভাবে কি হয় ভাইয়া? দ্রাব্যতা কমে। সিলভার ক্লোরাইড, সিলভার আছে ক্লোরাইড আছে, সমায়ন প্রভাব। তারপরে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড আছে, সমায়ন প্রভাব। একমাত্র অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া এখানে সিলভার ক্লোরাইডের সাথে মিলে না। তো তুমি যদি এখানে এই সিলভার ক্লোরাইডের মধ্যে যদি অ্যামোনিয়া যোগ করো NH3, না এটা সিলভার আয়নের সাথে মিলবে, সিলভার কি প্লাস ক্লোরিন মাইনাস, না সিলভারের সাথে মিলতেছে না ক্লোরাইডের সাথে মিলতেছে, কারোরই দ্রাব্যতার উপর এটা ইফেক্ট পড়ে না। আমরা জানি দ্রাব্যতা যদি আমরা সমায়ন প্রভাব অ্যাড করি, অর্থাৎ সেম আয়ন যদি আমরা ইউজ করি বা দ্রবণে যোগ করি, তাহলে কি হয়? ওই কমন আয়ন ইফেক্টের কারণে, সমায়ন প্রভাবের কারণে দ্রাব্যতা কমে যায়। তো এখানে এই অ্যামোনিয়া না সিলভারের সাথে মিলতেছে না ক্লোরাইডের সাথে মিলতেছে, বরং আরেকটা সুন্দর এটা এই যে ডায়ামিন সিলভার ক্লোরাইড জটিল যৌগ গঠন করতেছে। এই যে এরকম ডায়ামিন সিলভার, এটা হচ্ছে প্লাস, ক্লোরাইড মাইনাস, এটা জটিল যৌগ গঠন করে। তাহলে এক্ষেত্রে ক্লোরাইডের দ্রাব্যতার উপর কোনো ইফেক্ট পড়ে না, মানে ইফেক্ট পড়ে না, দ্রাব্যতা কমে না। তো সেক্ষেত্রে বরং দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে কি হবে? বলছে কোনটি যোগ করলে ক্লোরাইডের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তো এখানে একমাত্র অ্যামোনিয়া আছে, যেটা তুমি যদি করো, কি বলে এটাকে যোগ করো, তাহলে জটিল যৌগ হবে। নরমালি তো কি ছিল? ক্লোরাইড কি ছিল? সিলভার ক্লোরাইড হিসেবে ছিল। এখন আবার কি হইতেছে? নতুন করে জটিল যৌগ হইতেছে, তার মানে দ্রাব্যতা ডেফিনেটলি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কোনটা ভাইয়া? আমাদের অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। আচ্ছা, আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ তোমাদের ক্লাস আমি নিছি। আয়ন শনাক্তকরণ যে একটা মাস্টার ক্লাস আছে, এটা করলে হোপফুলি আয়ন শনাক্তকরণের ম্যাক্সিমাম সব কোশ্চেনই সলভ হয়ে যাবে। তো আমরা একটু দুই একটা যদি ভেরিয়েশন থাকে, আমরা একটু দেখি যে আছে কিনা, এরকম যদি থাকে তাহলে এই ক্লাসের মাধ্যমে সেটা সলভ হয়ে গেল। ওকে, দেখি ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে কি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহৃত হয়। এগুলো তো আর আমি এখন ডিটেলসে যাব না, যেহেতু আমি নিজেই পড়াইছি এগুলা। এটার সাথে কি? এটার সাথে অ্যামোনিয়াম অক্সালেট, তাই তো, C2O4। তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয়, CaC2O4। এটার একটা সাদা পদক্ষেপ তৈরি হয়। তাহলে আমরা কি করব? কোনটা ইউজ করব? অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করব। সোডিয়াম প্লাস শনাক্তকরণে পরীক্ষায় নিচের
কোনটি সাদা অদক্ষেপ পাওয়া যায়? আচ্ছা, আমরা কি ইউজ করি? K2H2SB2O7 পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি ইউজ করি কার সাথে? সোডিয়ামের সাথে, ধরো সোডিয়াম প্লাস আয়নের সাথে 2। তো সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে পাই Na2H2SB2O7 পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি থেকে সোডিয়াম পাইরো অ্যান্টিমনি পাই, যেটা হচ্ছে সাদা। যেটা কি? সাদা অদক্ষেপ। এই সাদা অদক্ষেপ যদি পড়ে তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোনটা? এই যে এটা Na2H2SB2O7 সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, যেটা উৎপন্ন হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে সোডিয়ামের বিক্রিয়ায়। একটি নমুনা লবণের ক্ষারীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে সাদা অদক্ষেপ পাওয়া গেল। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে সাদা অদক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুটির উপস্থিতি নির্দেশ করে? কোন ধাতুটির উপস্থিতি নির্দেশ করে? আচ্ছা, আমরা যদি এই জিঙ্ক আমরা কি করতে যাই, শনাক্ত করতে যাই, তো জিঙ্কে বেসিক্যালি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, দিলে এখানে সোডিয়াম জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ইনিশিয়ালি জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যখন অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে থাকে, তখন সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়। সোডিয়াম জিঙ্কেট এরকম একটা জিনিস তৈরি হয়। এর মধ্যে যখন আমরা হাইড্রোজেন সালফাইড দেই তখন জিঙ্ক সালফাইডের সাদা অদক্ষেপ পড়ে। কিভাবে বুঝবো সাদা? এই যে আমি সাদা কালি দিয়ে লিখছি, সাদা অদক্ষেপ পড়ে। তো হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে সাদা অদক্ষেপ যদি আমরা ফেলতে চাই, সেক্ষেত্রে এখানে কে আছে? এখানে জিঙ্ক আছে। জিঙ্ক, এগুলো আমি তোমাদেরকে ডিটেলসে পড়াইছি, এজন্য আমি আর কোনো এক্সপ্লানেশনে যাচ্ছি না। নিম্নের কোনটি দ্রবণে আয়রন 3 এর অবস্থান শনাক্ত করা যায়? আচ্ছা, এখন আয়রন 3+ তুমি ভাইয়া দুই ধরনের পাইতে পারো, দুই ধরনের দিয়ে তুমি করতে পারো। দেখো, তুমি আয়রন 3+ এর সাথে তুমি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, এটা দিয়েও শনাক্ত করা যায়। আবার তুমি অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিতে পারো, NH4CNS, অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিতে পারো। দুইটা দিয়ে আয়রন 3+ কি করা যায়? শনাক্ত করা যায়। এখন পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এইটাতে, এই প্রথমটাতে এটাতে হচ্ছে অদক্ষেপ পড়ে, আর এটাতে হচ্ছে অদক্ষেপ পড়ে না, শুধুমাত্র দ্রবণের রং চেঞ্জ হয়, দ্রবণের কালার চেঞ্জ, বর্ণ পরিবর্তন হয়, দ্রবণের কালার চেঞ্জ হয়। ঠিক আছে? তাহলে একটা তো হচ্ছে অদক্ষিপ্ত হয়ে যাবে, ডিরেক্ট অদক্ষেপ পড়ে যাবে, আর এটাতে অদক্ষেপ পড়বে না, এখানে এটাতে কোনো অদক্ষেপ পড়বে না, শুধুমাত্র দ্রবণের কালার চেঞ্জ হবে, আর এখানে এটা তো অদক্ষেপ পড়ে যাবে ডিরেক্ট। এখন দেখো, দুইভাবেই তুমি আয়রন 3+ শনাক্ত করতে পারবা। তোমাকে বলছি কি, যে কোনটি দ্রবণে আয়রন 3+ এর অবস্থান শনাক্ত করা যায়? দ্রবণে। তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা বিভিন্ন মিনিং এ তুমি নিতে পারো, যে দ্রবণে তুমি আয়রন 3+ শনাক্ত করো। তোমার কাজ হচ্ছে, ধরো আমাদেরকে ল্যাবে কি করে, আমাদেরকে ল্যাবে একটা দ্রবণ দেয়, দিয়ে বলে এটাতে কোন আয়ন আছে তুমি শনাক্ত করো। তা আমি এটা অদক্ষেপ ফেলবো না কি ফেলবো সেটা আমার পার্সোনাল ম্যাটার, তাই না? আমি চাইলে অদক্ষেপ ফেলে করতে পারি, ওইভাবে করতে পারি, দুইটাই করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে দুইটাই আসলে কারেক্ট। ভাষাগত সমস্যা থাকতে পারে প্রশ্নটার। তো ম্যাক্সিমাম জায়গায় হয়তো এই যেহেতু দ্রবণের কথা বলছে, তারা অ্যান্সারটা ওইভাবেই নিবে যে দ্রবণে কিভাবে শনাক্ত করবো অদক্ষেপ না ফেলে। তো সেইখানে তুমি অ্যামোনিয়াম সায়ানেট ইউজ করতে পারো, যেখানে শুধুমাত্র দ্রবণের বর্ণ পরিবর্তন হয়। তো তুমি এখানে রাইট অ্যান্সার হিসাবে অ্যামোনিয়াম সায়ানেট নিতে পারো। ঠিক আছে? ওকে। নিচের কোন বিক্রিয়াটি আয়রন 3+ আয়নের সুনিশ্চিতকরণ পরীক্ষা হিসাবে ধরা হয়? ওই যে মাত্র করলাম অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট করলে এই যে আয়রন সায়ানেটের অদক্ষেপ পড়ে, আয়রন সায়ানেট উৎপন্ন হয়, যেটা মোটামুটি রক্তিম লাল টাইপের কালারের একটা বর্ণ তৈরি হয়। তো এখানে হচ্ছে কালার চেঞ্জ হয়। এই যে দেখো, এটা কিন্তু অ্যাকোয়াস আছে, এই যেটা কি আছে, এটা অ্যাকোয়াস আছে, তার মানে এখানে কালার চেঞ্জ হয়, অদক্ষেপ পড়ে না। এটা মাথায় রেখো, হ্যাঁ, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এই জিনিসটা মাথায় রেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে অদক্ষেপ পড়ে, আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিলে কালার চেঞ্জ হয়, অদক্ষেপ পড়ে না। নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? নেসলার দ্রবণ হচ্ছে এই যে K2SgI4, এইটা
একদম মুখস্থ জিনিস মুখস্থ করে রাখবে যে ন্যাসলার দ্রবণ এটা। ন্যাসলার দ্রবণের সাহায্যে নিচের কোনটি শনাক্ত করা যায়? ন্যাসলার দ্রবণ দিয়ে আমরা কি করি? অ্যামোনিয়া শনাক্ত করি, তাই না? অ্যামোনিয়া। এই জিনিসগুলো আমি তোমাদেরকে এগুলো আমি পড়াইছি। আচ্ছা, একটি পরীক্ষা নলে নমুনা লবণের কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট এর দ্রবণ যোগ করা হলে সাদা অধক্ষেপ পাওয়া গেল, যা লঘু HCl দ্রবণে দ্রবীভূত হয় না। নমুনা লবণের দ্রবণে কোন মূলকের উপস্থিতি আছে? আচ্ছা, তো খুবই সিম্পল, অ্যানায়ন আমরা দুইটাই শিখছি, সালফেট আর ক্লোরাইড। তো সেই ক্ষেত্রে এই বেরিয়াম নাইট্রেটের সাথে আমরা যদি সালফেট যোগ করি, SO4 2- আমাদের বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে। এবং এইখানে তুমি যদি HCl দাও, কি দিবা? HCl দিলে এটা দ্রবীভূত হবে না। তাহলে এখানে কে আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে মূলত সালফেট। কে আছে? সালফেট আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে ওই কি বলে এটাকে, আয়ন শনাক্তকরণের যে মাস্টার ক্লাস আছে, সেই মাস্টার ক্লাস দেখলে তুমি দেখবে এই সব কিছু ডিসকাশন করা আছে। তো হোপফুলি এগুলোতে তোমরা আটকাবা না, হ্যাঁ, এগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি বারবার বলতেছি যে এই এমসিকিউ ক্লাসগুলো একটাবার দেখে নিবা বা পিডিএফ দেখে নিবা, যাই করো একবার চোখ ভুলাবা ক্লাসগুলোতে। হোপফুলি কোথাও না কোথাও কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট এমসিকিউ কোনো একটা পর্বে। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।